2005 সালে 14ই আগস্ট সকালে হেলিওস ফ্লাইট 522 লাঙ্ক আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে গ্রিসের এথেন্স এয়ারপোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সকাল 9টা 7 মিনিটে ফ্লাইট টেক অফ করে। প্লেনটিতে 115 জন প্যাসেঞ্জার এবং 6 জন ক্রু মেম্বার সহ মোট 121 জন ছিল। ফ্লাইটের পাইলট ছিল জার্মান পাইলট হেন্স জার্গান মার্টিন, যার 16,900 ঘন্টা প্লেন ওড়ানোর এক্সপিরিয়েন্স ছিল। আর কো পাইলট ছিল 51 বছর বয়সী প্যাম সেলারামস, যার কিনা 7,449 ঘন্টা প্লেন উড়ানোর এক্সপিরিয়েন্স ছিল। আর ফ্লাইট অ্যাটেন্ডেন্স ছিল অ্যান্ড্রিয়াস পোডেমো। অ্যান্ড্রিয়াসের নাম মনে রাখবেন, যিনি আমাদের কাহিনীতে এক বিশেষ ভূমিকা পালন করবে। প্লেন উড়ার 15 মিনিট পরই ঠিক 9টা 12 মিনিটে প্লেনটি 12,440 ফুট উচ্চতায় পৌঁছে যায়। আর এই উচ্চতায় প্লেনটি পৌঁছানোর পরই প্লেনটির মধ্যে আচমকা একটি অ্যালার্ম বেজে ওঠে। পাইলটরা বুঝতে পারে এটা টেক অফ কনফিগারেশন অ্যালার্ম, যেটা প্লেন টেক অফ করার আগে মুহূর্তেই বেজে ওঠে। কিন্তু হঠাৎ করে 12,000 ফুট উচ্চতায় এই অ্যালার্ম বেজে ওঠার কারণ পাইলটরা ঠিক বুঝে উঠতে পারছিল না। তাই তারা এই কারণ জানার জন্য এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করে। পাইলট এটিসি কে সবকিছু খুলে বলে। ঠিক সেই মুহূর্তে আরেকটি ভয়ঙ্কর অ্যালার্ম বেজে ওঠে। ককপিটে থাকা বেশ কয়েকটি অ্যালার্ম একসাথে বেজে ওঠার কারণে এটিসি কন্ট্রোল রুম থেকে পাইলটদের কথা ঠিকভাবে শুনতে পাচ্ছিল না। সেই সাথে প্লেনের মাস্টার কার্সন অ্যালার্মটিও বেজে ওঠে, যার অর্থ ছিল প্লেনের বেশ কয়েকটি সিস্টেম একসাথে ওভারহিট হয়ে গেছে। পাইলট কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে হঠাৎ করে এসব কি হচ্ছে। ইতিমধ্যে এইসব অ্যালার্ম শুনে যাত্রীরাও উত্তেজিত হয়ে পড়ে। সাথে সাথে ক্রু মেম্বাররা তাদের শান্ত করার চেষ্টা করতে থাকে। প্যাসেঞ্জাররা নিঃশ্বাস নেওয়ার সময় অক্সিজেনের অনুপস্থিতি বুঝতে পারছিল। আর ঠিক তখনই অটো মোডে থাকা অক্সিজেন মাস্কগুলি নেমে আসে। এই সময় প্লেন ছিল 18,000 ফুট উচ্চতায়। পাইলট বারবার কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে, কিন্তু পাইলটের কথা এটিসির কাছে পৌঁছাচ্ছিল না। কিছুক্ষণের মধ্যেই এটিসির সাথে প্লেনের কন্ট্যাক্ট সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর এটিসি প্লেনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু তারাও বারবার ব্যর্থ হয়। প্লেন আরো অধিক উচ্চতায় উড়তে থাকে। এই রোডে এই প্লেনটির এথেন্স পৌঁছাতে সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট। অর্থাৎ 10টা 45-এ প্লেনটির এথেন্স পৌঁছানোর সময় ছিল। 9টা 23 মিনিটে প্লেন উঠে যায় প্রায় 34,000 ফিট উচ্চতায়। এরপর প্লেনটি 9টা 37 মিনিটে এথেন্স ফ্লাইট ইনফরমেশন জোনে গিয়ে পৌঁছে যায়। 10টা 12 থেকে 10টা 50 মিনিট পর্যন্ত এথেন্স এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে প্লেনটির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু তারা কোনোভাবেই প্লেনটির সাথে যোগাযোগ করতে পারছিল না। ঠিক 10টা বেজে 45 মিনিট যখন এই প্লেনটিকে এথেন্স এয়ারপোর্টে এসে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু তখনও পর্যন্ত এই প্লেনটির কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিপজ্জনক কিছু ঘটেছে ভেবে এথেন্স এটিসি থেকে দুটি F-16 ফাইটার জেটকে ওই প্লেনটিকে খুঁজতে পাঠানো হয়। বেশ কিছুক্ষণ ধরে খোঁজার পরই ফাইটার জেট দুটি ওই প্লেনটিকে খুঁজে পায়। একটি ফাইটার জেট ওই প্লেনটির খুব কাছে চলে আসে। ফাইটার জেটের পাইলট দেখতে পায় ও পাইলটের সিটে কেউ একজন বসে আছে, আর মেন পাইলট নিজের মাথা নিচের দিকে ঝুঁকিয়ে বসে আছে। ফাইটার জেট একটু পেছনে আসে এবং তারা প্লেনের জানলা দিয়ে দেখতে পায় দুটি ফাইটার জেট প্লেনটিকে ফলো করার পরেও কোনো প্যাসেঞ্জার তাদের দিকে তাকাচ্ছে না, আর কোনো প্যাসেঞ্জারের মধ্যেই কোনো রিয়াকশন নাই। ঠিক 11টা 49 মিনিটে ফাইটার জেটের পাইলট দেখতে পায় অজ্ঞাত এক ব্যক্তি প্লেনের কেবিন থেকে ককপিটের দিকে যাচ্ছে। কিছু সময়ের জন্য ওই ব্যক্তি প্লেনের পাইলটের সিটে বসে পড়ে। ফাইটার জেটের পাইলট তাকে হাত নাড়িয়ে সিগন্যাল দেয়। ওই ব্যক্তিও কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবে কিছু বলতেই পারছিল না। এর ঠিক 1 মিনিট পরেই প্লেনের লেফট ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। এর ফলে প্লেনটি বাম দিকে হেলে নিচের দিকে নামতে থাকে। আবার ঠিক 12টার সময় প্লেনটি রাইট ইঞ্জিনও কাজ করা বন্ধ করে দেয়। ককপিটের মধ্যে থাকা ওই ব্যক্তি প্লেনের কন্ট্রোল সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে। 12টা 4 মিনিটে প্লেনটি এথেন্স থেকে 4 কিলোমিটার দূরে গিয়ে একটি পাহাড়ি অঞ্চলে ক্র্যাশ করে। আর এই প্লেনটি ক্র্যাশ হওয়ার ফলে প্লেনের মধ্যে যে 121 জন ব্যক্তি ছিল তারা সবাই মারা যায়। একবার অনুভব করুন, ফাইটার জেটের 2 জন পাইলট তাদের চোখের সামনে 121 জনকে যখন মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ করতে দেখে, তখন তাদের অনুভূতি কেমন ছিল। তারা শুধু এই ঘটনাটিকে ঘটতে দেখতে পাচ্ছিল, কিন্তু কিছু করতে পারছিল না। এরপর হেলিওস প্লেনটির ক্র্যাশ হয়ে যাওয়ার ঘটনা সকল নিউজ পেপারের হেডলাইন হয়ে যায়। পুরো বিশ্বে সবাই এই নিউজটা জেনে যায়। দুর্ঘটনার পরই দূরত্ব রেস্কিউ অপারেশন চালু হয় এবং সকল ডেড বডিকে প্লেনের ভেতর থেকে উদ্ধার করা হয়। কিন্তু সেই ডেড বডিগুলির ময়না তদন্তের শেষে ডাক্তাররা বুঝতে পারে প্লেনে থাকা সমস্ত প্যাসেঞ্জার প্লেনটি ক্র্যাশ করার অনেক আগেই মারা গেছে। এখানেই শেষ নয়, পাইলট যখন আগে থেকেই মারা গেছে, তাহলে 2 ঘন্টা যাবত প্লেনটিকে কে কন্ট্রোল করেছিল? এর উত্তর হলো, আগেই বলেছি, ককপিটের দিকে ফাইটার জেটের পাইলট কোনো একজন ব্যক্তিকে আসতে দেখেছিল। সে ছিল ফ্লাইট অ্যাটেন্ডেন্ট অ্যান্ড্রিয়াস, যিনি প্লেন ক্র্যাশ হওয়ার ঠিক আগে মুহূর্তে এথেন্স এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছিল। অ্যান্ড্রিয়াস কন্ট্রোল রুমের সাথে 5 বার মেডে মেডে বলতে থাকে। Mayday. Flight 5.
এন্ড্রিয়াস যেহেতু ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিল তাই তার কাছে কোনো প্লেন উড়ানোর এক্সপিরিয়েন্স ছিল না, যা দিয়ে তিনি ওই বোয়িং প্লেনটাকে কন্ট্রোল করবে। তবে সে শেষ পর্যন্ত এই প্লেনটিকে একটি জনমানবহীন এলাকায় নিয়ে আসতে সক্ষম হয়। এক্সপার্টেরা তদন্ত করার সময় অনুমান করে যে প্লেনটি যখন বাম দিকে হেলে পড়েছিল তখন হয়তো প্লেনটির বাম ইঞ্জিনের ফুয়েল শেষ হয়ে গিয়েছিল। কিন্তু পরে ইনভেস্টিগেশন অফিসাররা এর আসল কারণ জানতে পারে। তারা কন্ট্রোল প্যানেলে একটি বোতাম দেখতে পায়, এটা ছিল প্লেনের প্রেসারাইজ বোতাম। আর এই বোতামটি দেখার পর অফিসাররা সবকিছু বুঝতে পারে। আসলে এই প্রেসারাইজ বোতাম প্লেনের মধ্যে এয়ার ফ্লোকে কন্ট্রোল করে। প্লেনের ইঞ্জিন অল্প অল্প করে বাইরের বাতাসকে প্লেনের মধ্যে প্রবেশ করায়, যাতে প্লেনের মধ্যে অক্সিজেনের স্বল্পতা দেখা না দেয়। আর এই প্রেসারাইজ বোতামকে অটো মোডে রাখা হয়। যদি কোনো ক্ষেত্রে এই বোতামকে ম্যানুয়াল মোডে রাখা হয় তাহলে পাইলট এবং কো পাইলটকে এই বিষয়টির দিকে বিশেষভাবে নজর রাখতে হবে। এই দুর্ঘটনা কেন ঘটেছিল এইটা জানতে গেলে আমাদেরকে প্লেনটি টেক আপের একদিন আগে ফিরে যেতে হবে। যখন এই প্লেনটিকে রুটিন সার্ভিসের জন্য নিয়ে যাওয়া হয় সেখানে প্লেনটির খুঁটিনাটি চেক করে সার্ভিসের জন্য প্রস্তুত করা হয়। আর এখানেই সার্ভিসম্যান প্লেনের প্রেসারাইজ বোতামকে ম্যানুয়াল মোডে করে রেখেই প্লেনটিকে পাইলটের হাতে হস্তান্তর করে। প্লেনটি টেক আপের সময় পাইলট এবং কো পাইলট দুজনেই প্রেসারাইজ বোতামটির দিকে খেয়াল করেনি, ফলে বোতামটি ম্যানুয়াল মোডেই চালু থাকে, যার ফলে প্লেনটির মধ্যে ধীরে ধীরে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়, যার ফলে যাত্রীদের অসুস্থ বোধ এবং মাথা ব্যথা শুরু হয়। পাইলট অ্যালার্মটিকে ঠিকই শুনতে পাচ্ছিল, কিন্তু তিনি একবারও প্রেসারাইজ বোতামটির দিকে তাকায় না, ফলে প্লেনটির মধ্যে মারাত্মক ধরনের অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। তাই পাইলটেরা ধীরে ধীরে জ্ঞান হারায়। তাই যাত্রীরা কিছুক্ষণের জন্য অক্সিজেন পেয়েছিল, কিন্তু পাইলটদের ককপিটে অক্সিজেন মাস্ক অটোমেটিক ভাবে নিচে নেমে আসে না। তাই আস্তে আস্তে প্লেনটির সবাই একে একে জ্ঞান হারাতে শুরু করে, কারণ ওই অক্সিজেন মাস্কগুলি কেবলমাত্র 12 মিনিটের জন্যই অক্সিজেন সরবরাহ করতে পারে। তাই এরপর সবাই একে একে জ্ঞান হারিয়ে ফেলে, শুধুমাত্র একজন ছাড়া, তিনি হলেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট অ্যান্ড্রিয়াস। আপনারা হয়তো ভাববেন অ্যান্ড্রিয়াস কেন অজ্ঞান হয়ে যায়নি। আসলে অ্যান্ড্রিয়াস ছিল একজন কুবা ডাইভার, আর কুবা ডাইভাররা তাদের নিঃশ্বাস অনেকক্ষণ ধরে রাখতে পারে। তাই অ্যান্ড্রিয়াস এই পরিস্থিতিতে বেশ কিছুক্ষণ ধরে তার শ্বাস প্রশ্বাস চালিয়ে যেতে থাকে। ইতিমধ্যে সমস্ত ব্যক্তি লাশে পরিণত হয়ে গেছে, আর অ্যান্ড্রিয়াস তার সর্বোচ্চটা দিয়ে প্লেনটিকে ল্যান্ড করানোর চেষ্টা করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হয় এবং প্লেনটি ক্র্যাশ করে, যার ফলে প্লেনের মধ্যে থাকা সবারই মৃত্যু ঘটে। এই ঘটনার 15 মাস পর এথেন্স এয়ারপোর্ট কর্তৃপক্ষ একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে বলা হয়েছিল প্রেসারাইজ বোতাম অটো মোডে থাকার কথা ছিল, কিন্তু সার্ভিসম্যান সেটাকে ম্যানুয়াল মোডে করে রেখে দেয়, আর পাইলট সেটাকে লক্ষ্য করেনি। যদি সার্ভিসম্যান এই বোতামটিকে অটো মোডে করে রেখে দিত তাহলে হয়তো এই প্লেন দুর্ঘটনাটা ঘটতো না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে।